হ্যালো ওয়েলকাম মিশন মাধ্যমিক ইউটিউব চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনার ভিডিও চলে এসছে। তাহলে এই চ্যাপ্টারটা যেহেতু কুইক রিভিশন বা শর্ট আকারে পড়ছি না, তাই জন্য চ্যাপ্টারটা কমপ্লিট করতে 2 থেকে 3টে ক্লাস লাগবে এবং ভিডিওর লেন্থ 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি হবেই। তাই জন্য বলবো সবাই ভিডিওটাকে কেটে কেটে বা অর্ধেক অর্ধেক করে দেখতে পারো, কিন্তু ভিডিওটাকে টেনে বা স্কিপ করে না দেখাই ভালো হবে। তাহলে প্রথমে ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই যে ডেসক্রিপশান বক্সে বা চ্যানেলের ডেসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক পাওয়া যাবে, যেমন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখান থেকে জয়েন করতে পারো। এবং তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে 2026 এবং 2027 ক্ষেত্রে আলাদা আলাদা গ্রুপ আছে, সবাই নিজেদের ক্লাসটা সিলেক্ট করে জয়েন করে নেবে এবং সেখান থেকে বিভিন্ন সোর্স বা বিভিন্ন আপডেট সেখান থেকে পেতে পারবে। তাহলে ভিডিওটা আমরা শুরু করে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের দেখতে হবে এই চ্যাপ্টারে কী কী পার্ট আছে। এই চ্যাপ্টারে মোট 2টো পার্ট আছে, একটা হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এটার ফার্স্ট পার্ট আছে যেটা 1.1-এ আছে, এবং সেটা সেকেন্ড পার্ট শক্তি যথার্থ ব্যবহার সেটা আছে 1.2-তে আছে। তাহলে এটা দুটো পার্ট দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্টে এই ভৌতবিজ্ঞান এবং যে পরিবেশ এই পার্টটা আছে, এটার মধ্যে কতগুলো ভাগ আছে একবার দেখে নিই। দেখো, ভৌতবিজ্ঞান এবং পরিবেশ যে পার্টটা আছে সেটার মধ্যে আমরা 3টে পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন দেখতে পাচ্ছি ফার্স্টের মধ্যে, বায়ুমণ্ডলের গঠন, এবং দ্বিতীয় নম্বর আছে ওজোন স্তর, এবং ওজোন স্তর কী আছে এবং ওজোন স্তর মানে স্বাভাবিক পর্যায়ে যেভাবে সৃষ্টি হয় এবং স্বাভাবিক পর্যায়ে কীভাবে ধ্বংস হয় এবং ক্ষতিকর প্রভাবটা আছে, এবং 3 নম্বর আছে গ্রিন হাউস এফেক্ট কী, মানে গ্রিন হাউস বিষয়টা কী, সেটার ফলে কী এফেক্ট আছে, সেই গ্রিন হাউস এফেক্টটা কী, এবং সেটার ফলে যে বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে সেটা। তাহলে এইটা 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি কিসের মধ্যে, ভৌতবিজ্ঞান এবং পরিবেশের পার্টের মধ্যে, মানে 1.1-এর মধ্যে এই 3টে পার্ট দেখতে পাচ্ছি। এবং 1.2-এর মধ্যে দেখে নিই। এবারে 1.2 মানে শক্তির যথার্থ ব্যবহার, এই যদি পার্টটা দেখি তাহলে এই পার্টের মধ্যে শুধুমাত্র একটাই পার্ট আছে, যেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নে শক্তির উৎসের ব্যবহার। তাহলে এই যে এই পার্টটা আছে শুধুমাত্র শক্তি যথার্থ ব্যবহারের মধ্যে, এই পার্টগুলো আমরা দেখতে পাবো, বা একটাই শুধুমাত্র পার্ট আছে, কিন্তু ভৌতবিজ্ঞান পরিবেশের মধ্যে 3টে পার্ট আছে। তাহলে সেই 3টে আজকে কমপ্লিট করার চেষ্টা করছি। তাহলে প্রথমেই শুরু করে দিচ্ছি বায়ুমণ্ডলটা। তাহলে বায়ুমণ্ডলের যে গঠন আছে সেটার প্রথমেই আমরা দেখে নিই বায়ুমণ্ডলটা কি। এবার বায়ুমণ্ডলের যে সংজ্ঞাটা আছে বিভিন্ন বই বিভিন্ন আছে, তাহলে এত ডেফিনেশনের মধ্যে কোনটা আসলে বা কোনটা ঠিক একবার দেখে নিই। তাহলে কতগুলো ডেফিনেশন আছে দেখতেই পাচ্ছ, এতগুলো ডেফিনেশন আছে। আমরা প্রতিটা বই থেকে আমরা ডেফিনেশন নিয়েছি, একবার করে দেখে নিই কী কী ডেফিনেশনে বলা হয়েছে এবং মেন বিষয়টা কি। এখানে বিভিন্ন বই আছে, বিভিন্ন টেক্সট বই আছে এবং 2-3টা গাইড বই আছে, এবং কুইক রিভিশনের জন্য যে র্যাপিড বই থাকে সেখান থেকেও 2-একটা ডেফিনেশন আছে। তাহলে প্রথমে ডেফিনেশনগুলো এক এক করে দেখছি। প্রথমে কি আছে, প্রথমের ডেফিনেশনটা একবার দেখে নিই। কি বলেছে, পৃথিবীর চতুর্দিকে যে বায়ু তথা গ্যাসীয় পদার্থের একটি আবরণ আছে, পরিবেষ্টিত গ্যাসীয় আবরণই হলো পৃথিবীর বায়ুমণ্ডল আছে। মানে পৃথিবী আছে, তার চারিদিকে যে একটা বায়ুমণ্ডল আছে, বায়ুর পরিবেষ্টিত আবরণ আছে, সেটাকে বায়ুমণ্ডল বলছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর যে প্রায় উচ্চতাটা, মানে এটা ধরে না সমুদ্রপৃষ্ঠ একদম ভূমি লেভেল, সেখান থেকে এর উচ্চতাটা কত বলে দিয়েছে না 10,000 কিলোমিটার বলেছে। সেম ডেফিনেশন হবে যেমন বলেছে যে পৃথিবী সৃষ্টির পর থেকে অভ্যন্তরে মেটাল অঞ্চল থেকে নির্গত পদার্থের একটি অংশ গ্যাসাকারে বিস্তৃত হয়ে বায়ুমণ্ডলটাকে সৃষ্টি করেছে অভিকর্ষ বলের প্রভাবে। এই যে বায়ুমণ্ডলটা আছে সেটা যদি অভিকর্ষ না থাকতো তাহলে ছেড়ে চলে যেত, তাই অভিকর্ষ বলের প্রভাবে এই বায়ুমণ্ডলটা ভূপৃষ্ঠের উপরিভাবে বলয় আকারে বিস্তৃত আছে, এবং কয়েক হাজার, এখানে যেহেতু 10,000 দেওয়া ছিল, এই সংজ্ঞায় আবার 10,000 দেওয়া নেই, কয়েক হাজার দিয়ে দিয়েছে। যে পর্যন্ত একটা গ্যাসীয় আবরণ আছে তাকেই বায়ুমণ্ডল বলছে। আবার 2-একটা দেখে, যেমন পৃথিবীকে ঘিরে থাকা পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ আছে, তাকেই বায়ুমণ্ডল বলে, এবং এটা অভিকর্ষজ টানের ফলে অণুগুলি বাঁধা হয়ে পড়ে আছে, নাই তো এটা চলে যেত। অণুগুলি বাঁধা হয়ে পড়ে আছে শুধুমাত্র অভিকর্ষজ বল আছে বলে, তাই পৃথিবীকে ছেড়ে গিয়ে মহাশূন্যে বেরিয়ে যেতে পারে না। তাই জন্য এটা এই বায়ুমণ্ডলটা পৃথিবীর চারিদিকে আছে, মহাশূন্যে চলে যেতে পারছে না। এবার আরেকটা সংখ্যা দেখে নিই, কী লেখা আছে, ভূপৃষ্ঠের ওপর একটি নির্দিষ্ট দূরত্ব অবধি। এখানে দূরত্বটা উল্লেখই করেনি, জাস্ট বলেছে নির্দিষ্ট দূরত্ব অবধি মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে নাইট্রোজেন প্রধান গ্যাস দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে এবং কিছু ধূলিকণা আছে। সেইগুলোকে একত্রে কি বলছে, বায়ুমণ্ডল বলছে বা অ্যাটমসফিয়ার বলছে। এবার দেখো
আর দু একটা দেখে নিই, যেমন পৃথিবীকে ঘিরে থাকা যে আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলছে, এবং সেটা 750 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার বা এখানে মাইলের উল্লেখ করা আছে। এবার পৃথিবীকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা বিশিষ্ট যে অদৃশ্য মিশ্র গ্যাসের ফলে বাকিটা একই। তাহলে মেন বিষয়টা কি একবার দেখে নিই। মেন বিষয় বলতে এখানে ধরে নাও একটা পৃথিবী আছে, এটা পৃথিবী, তাহলে এটা পৃথিবী, তার ভূপৃষ্ঠ আছে এবং তার একটা নির্দিষ্ট উচ্চতা, তার বিভিন্ন বইয়ে দেখলাম 10,000 কিলোমিটার পর্যন্ত একটা নির্দিষ্ট উচ্চতা, একটা নির্দিষ্ট এখানে উচ্চতা পর্যন্ত, চারদিকেই একটা নির্দিষ্ট উচ্চতা 10 কিলোমিটার পর্যন্ত এই যে গ্যাসীয় পদার্থের আবরণ আছে বা একটা এখান থেকে করি এই রকম যে আছে বিষয়টা, এই বিষয়টাকে বলছে বায়ুমণ্ডল। এবং বায়ুমণ্ডলটা যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি আছে সেই জন্যে এটা এই পৃথিবীর চারদিকে আছে। যদি মাধ্যাকর্ষণ শক্তিটা না থাকতো তাহলে এটা কি মহাকাশে চলে যেত। এবং এটার মধ্যে বিভিন্ন উপাদান যেগুলো আছে সেগুলোর কথা বলেছে, যেগুলো নাইট্রোজেন আছে, বিভিন্ন নাইট্রোজেন বলেছে, এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান। এছাড়া জলীয় বাষ্প আছে, H2O আছে, এবং তাছাড়া কিছু ধূলিকণা আছে। এবারে এতগুলো ডেফিনেশনের মধ্যে কোনটা মনে রাখবে, কিন্তু কোনোটাই মনে রাখার দরকার নেই, কারণ ডেফিনেশন বিষয়টা পরীক্ষায় পড়ে না। শুধুমাত্র যে কোনো একটা দেখে মেন পয়েন্টগুলো মনে রাখলেই হলো, যে ডেফিনেশন লিখো এইভাবে কোনোদিনও প্রশ্ন আসে না। নেক্সট, এবারে বায়ুমণ্ডলের যদি উপাদানের কাছে আমরা চলে আসি, তাহলে বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে তিনটে মেন বিষয় দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি কি গ্যাসীয় উপাদান, একটার মধ্যে দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্যাসীয় উপাদান। 2 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি জলীয় বাষ্প বা H2O যে থাকে, H2O, এবং কিছু ধূলিকণা, ধুলো বালি যেগুলো বাতাসে উঠছে সেই ধূলিকণা আছে। এবার এই যে গ্যাসীয় পদার্থের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে, এবং তার সঙ্গে কিছু সামান্য পরিমাণে সালফার ডাইঅক্সাইড পেয়ে যাব, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড পেয়ে যাবো, এবং কার্বন মনোক্সাইড মানে CO পেয়ে যাব। ঠিক আছে, এবারে এখানে যদি একটা চক্রাকারে দেখি, তাহলে চক্রাকারে দেখতে গেলে পুরোটা, এটা একটা বৃত্ত ধরছি, এটাই পুরো 100%, তার মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনই আছে 78%, তাহলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 78.084, এটাকে 78.9ও লেখা হয়ে থাকে। এবং অক্সিজেনটা আছে 20.946, যেটাকে 21ও ধরা থাকে, যেখানে ধরা আছে। এবং বাকি 1%-এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড 0.33-র কাছাকাছি থাকে। বাকি এই যে নিয়ন, হিলিয়াম, এগুলো আছে কি, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, এবং ক্রিপ্টনটাও নিষ্ক্রিয় গ্যাস। এগুলো আছে গ্যাসীয় উপাদানের মধ্যে। এছাড়া তো জলীয় বাষ্প আছে, মানে H2O আছে, এবং কিছু পরিমাণ ধূলিকণা আছে যেগুলো ধুলোবাড়ি উড়তে থাকে সেইগুলো। তাহলে সেইগুলো নিয়ে প্রতিটা বিষয়কে নিয়েই আছে আমাদের বায়ুমণ্ডল। তার মধ্যে যে প্রধান দুটি গ্যাস হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। এই নাইট্রোজেনের পরিমাণ 78%, সেটাকে ধরা হয় 78.9 ধরতে পারো বা 78ই ধরতে পারো, এবং যে অক্সিজেনটা আছে সেটার পরিমাণ হচ্ছে 21%। নেক্সট, তাহলে এবারে যদি বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মধ্যে চলে আসি, তাহলে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটা প্রথমে আমরা পাচ্ছি বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মধ্যে একটা উচ্চতা এবং উষ্ণতা হবে, এটা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস সেটার মধ্যে আমরা 6টা ভাগ দেখতে পাচ্ছি। এই যে 6টা ভাগ, এর মধ্যে থাকছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারকে অনেক বইতে থাকে না, এই যে ম্যাগনেটোস্ফিয়ারটা অনেক বইতে বাদ দেয়, নাই তো 6টাই আমাদের স্তর ধরা হয়, এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তরটা, এবং ম্যাগনেটোস্ফিয়ারটাকেও সবচেয়ে উপরের স্তর ধরা যেতে পারে, এবং এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডলটাকেও সবচেয়ে বাইরের স্তর আমরা ধরতে পারি। এবারে যদি এই উষ্ণতা এবং যে উচ্চতা, এটা যদি বাদ দিয়ে আরেকভাবে এটাকে ভাগ করা যায়, সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। এই যে রাসায়নিক বিভিন্ন উপাদান আছে এগুলির গঠন অনুসারে এটাকে ভাগ করা হয় বায়ুমণ্ডলকে। তাহলে সেটার মধ্যে দুটো ভাগ দেখতে পারবো, একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, এবং হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারে কি থাকে, সব জায়গার মধ্যে যে গ্যাসীয় অণুগুলি আছে সমসত্ব মিশ্রণ হিসেবে সমানভাবে অবস্থান করে, সেটা হচ্ছে হোমোস্ফিয়ার। এবং হেটারোস্ফিয়ারে কি করে না, স্তরে স্তরে বিন্যাস করে। এখানে ধরে না একটা হিলিয়ামের স্তর আছে, তার ওপরে এইভাবে আমাদের হাইড্রোজেনের এইভাবে স্তর থাকবে। তাহলে এইভাবে যে স্তরে স্তরে বিন্যাস আছে এটা হচ্ছে হেটারোস্ফিয়ার। আর হোমোস্ফিয়ারের
ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে এখানে ধরে নাও এইভাবে নাইট্রোজেন আছে, তাহলে এরই আবার মাঝে মাঝে এখানে অক্সিজেন এইভাবে ঢুকে যাবে, তারই মাঝে মাঝে এবারে কার্বন ডাইঅক্সাইডও থাকবে, মানে এইভাবে একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন করবে। এটা হচ্ছে হোমোস্ফিয়ারের ক্ষেত্রে। আর হেটেরোস্ফিয়ারের ক্ষেত্রে এইভাবে স্তরে স্তরে বিন্যস্ত থাকবে বিভিন্ন গ্যাস। এবারে আমরা চলে আসবো যে প্রতিটা স্তর আছে, এক একটা করে ভালো করে দেখব এবং প্রতিটা বিষয় নিয়ে জানবো। তাহলে প্রথমে আমরা চলে আসি ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে। তাহলে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের যে এই উচ্চতাটা দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে 16 থেকে 18 কিলোমিটার, মানে জিরো মানে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত, 16 থেকে 18 কিলোমিটার। তাহলে 16 থেকে 18 কিলোমিটার সব জায়গায় সমান হবে না এবং প্রতিটা বইতেও মিলবে না। এটা যে দেওয়া আছে এটা গড়ের ওপর নির্ভর করে দেওয়া আছে, মানে কোনো একটা জায়গায় যেমন মেরু অঞ্চলের দিকে এটার উচ্চতা থাকে 7 থেকে 8 কিলোমিটার, আবার সেটা নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন চলে যাব সেটা 16 থেকে 18 কিলোমিটার হয়ে যাবে। যদি গড় নির্ণয় করা হয় তাহলে 16 থেকে 18 বেশিরভাগ বইতে থাকে বা বেশিরভাগ থাকে, সেটা নির্ভর করে। কিন্তু এই যে ট্রপোস্ফিয়ারের কতটা উচ্চতা আছে, স্ট্র্যাটোস্ফিয়ার কতটা উচ্চতা, এগুলো কোনোদিনও লিখতে আসে না। মেন বিষয়গুলো এখান থেকে আসে। যেমন এটার যেটা উষ্ণতা থাকে, যে গড় উষ্ণতাটা যেটা ভূপৃষ্ঠের কাছে থাকে সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও সব জায়গায় সমান থাকে না, তাই জন্য এটার গড় নির্ণয় করে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এটার যখন আমরা সর্বোচ্চ স্তর মানে একদম যখন ওপরের দিকে চলে যাব তখন এটার উষ্ণতা কত মাইনাস হতে হতে মানে কমতে 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 -56 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। এবারে এই যে কমছে এটা কী হারে কমছে, যদি প্রতি 1 কিলোমিটার আমরা ওপরে যাই তাহলে তার উষ্ণতা কমে যাচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাচ্ছে। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমতে 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 এই প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে -56 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এবার এই স্তরটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা একে এক করে দেখতে চাই, এটা হচ্ছে সবচেয়ে নিচের স্তর। আর জানি যে সবসময় ভারী জিনিসটা নিচে থাকবে, তাই জন্য এটা যেহেতু নিচের স্তর তাহলে এইখানের যে ঘনত্বটা সবচেয়ে বেশি থাকবে এবং এইখানেই সমস্ত ভারী গ্যাস যেগুলো আছে বা বেশি পরিমাণে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো নিচের দিকে থাকবে, এই স্তরে থাকবে। আর এটা যেহেতু নিচের স্তর তার জন্য এখানে সবসময় চাপটা কী হবে সব থেকে বেশি থাকবে এবং ধীরে ধীরে যখন ওপরের দিকে যাব তখন চাপটা কী হবে ধীরে ধীরে কমবে এবং সবগুলো স্তরেই যত ওপরে যাব তত চাপটা কমবে, কিন্তু সেটা উষ্ণতার ক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে, সেটা আমরা আলাদা স্লাইডে দেখব। তাহলে ঘনত্বর ক্ষেত্রেও এটা সব থেকে বেশি ঘনত্ব, এর চাপের ক্ষেত্রেও এই স্তরে সব থেকে বেশি চাপ এবং উপরে উঠলে তো সব ক্ষেত্রেই চাপ কমবে এবং ঘনত্ব কমবে এবং সব থেকে নিচের যেটা উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সব থেকে ওপরের যে উষ্ণতা সেটা হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যেহেতু ভারী জিনিস সবসময় নিচের দিকে থাকার চেষ্টা করে, তাই জন্য এখানে যে বায়ুমণ্ডলের মোট গ্যাস সেই ভরের 70 থেকে 75% গ্যাস এখানেই অবস্থান করে এবং 70 থেকে 75% যে ভরের গ্যাস মানে নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, এই সমস্ত গ্যাস এই মানে অঞ্চলে বা ট্রপোস্ফিয়ারেই অবস্থান করে। এবার ট্রপোস্ফিয়ারে যদি দেখি আর একটা জিনিস, ট্রপোস্ফিয়ারে আমরা এই সমস্ত বিমান দেখতে পাবো। এগুলো কি বিমান না প্রোপেলার বিমান বা যেগুলো স্তরের মধ্যে চলাচল করে, এই প্রোপেলার বিমানগুলো এখানে চলে। প্রশ্ন আসতে পারে এইগুলোই আসে যে প্রোপেলার বিমান কোন স্তরে চলাচল করে। এবার আমরা দেখে নিই এটার আরেকটা বৈশিষ্ট্য মেন, ক্ষুব্ধমণ্ডল। একে কেন ক্ষুব্ধ বলে, আর ক্ষুব্ধ কথার অর্থ আমরা বুঝতেই পারছি, ক্ষুব্ধ কথার অর্থ কি না রেগে যাওয়া। এবার এই স্তরটাকে ক্ষুব্ধমণ্ডল বা রেগে যাওয়া বলছে কেন? এই যে স্তরটা আছে এই স্তরেই ধূলিকণা, মেঘ, জলীয় বাষ্প ইত্যাদি সৃষ্টি হয় এবং এই স্তরেই ঝড় হয়, বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, মানে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক সমস্যাগুলো আছে সেগুলো এই স্তরের মধ্যে সংগঠিত। এর উপরে যখন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাব সেখানে না ঝড় বৃষ্টি হবে, কিছুই হবে না, মানে ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত বিষয়গুলো এইখানেই বা এই জায়গায় হয় বলে বা এই স্তরে হয় বলে, ট্রপোস্ফিয়ারে হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বা রেগে যাওয়া স্তর বলে। তাহলে বোঝা গেছে যে এইখানেই যে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি হয় আর এখানেই জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ এগুলোই সৃষ্টি হয়, এখানেই সৃষ্টি হয়, তাই জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলে। এই স্তরের মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন জেট প্লেনগুলো যেগুলো আছে, এখানে জেট প্লেনের ছবি দেওয়া আছে। এটা যে জেট প্লেন, এই সমস্ত জেট প্লেন এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে, কারণ এই স্তরে বায়ুজের বাধাটা সেটা থাকেই না বলতে গেলে বা কম থাকে, সেই জন্যে এই বিমানগুলো বা জেট বিমানগুলো অতি দ্রুত গতিতে যেতে পারে, সেই জন্যে এই স্তরে জেট বিমানগুলি চলাচল করে। এছাড়া
আর যদি দেখতে চাই তাহলে সেম ওটা যখন ক্ষুব্ধমণ্ডল ছিল তাহলে এটা হয়ে যাবে আমাদের শান্তমণ্ডল, কারণ এখানে বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত ইত্যাদি কিছুই হয় না, এটা শান্ত অবস্থান করে এবং বায়ু প্রবাহ যেটা হয় সেটা খুবই ধীর গতিতে হয়, সেই জন্য এটাকে শান্তমণ্ডল বলছি। এবং এছাড়া যে চাপ, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তো চাপ কমবেই, এখানেও চাপ কমে, এখানেও ঘনত্ব কমে, এবং উষ্ণতা এটা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, আগেরটাই যেহেতু কমেছিল তাহলে এটাই কী হবে, বাড়বে। এটা হচ্ছে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে ওজোন গ্যাসের একটা লেয়ার বা ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কী হয় না, O3 গ্যাসের একটা লেয়ার আছে, সেটা হচ্ছে আমাদের দেখে নিই এক সেকেন্ড, সেটা আছে 1.1.2 যে ওজোন স্তর আছে, সেখানে ওজোন স্তরটাকে বিস্তারিতভাবে বোঝানো আছে। এবং সেখানে কি আছে না, ওজনের যেটা উৎপত্তি মানে স্বাভাবিক উপায়ে উৎপত্তি এবং ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে সেটা নিয়েও আছে। তাহলে মেন এখানে যে বিষয়টা এখানের মধ্যে জানতে হবে যে ওজোন স্তরটাও এখানে অবস্থান করে, এবং ওজোন স্তর কী লাভ করে না, ওজোন স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রাষ্ট্র ইউভি রেটাকে পৃথিবীতে আসতে বাধা দেয়, এবং যদি ওজোন স্তরটা ভেঙে যাবে, ওজোন স্তরের যে ঘনত্বটা সেটা কম হয়ে যায়, তাহলে এই অতিবেগুনি রশ্মিটা ভূপৃষ্ঠে আসবে এবং ফলে যে ভূপৃষ্ঠে বিভিন্ন ক্ষতি করবে এবং ত্বকে পড়লে সেটা সঙ্গে সঙ্গে ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তো সেইগুলো থেকে আমাদের ওজোন স্তর বাঁচাচ্ছে, তাই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সানস্ক্রিন বা সৌরপর্দা ইত্যাদিও বলে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এটা অবস্থান করে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের এটা একটা বৈশিষ্ট্য। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটোপজ অবস্থান করে, সেটা নিয়ে আলাদা আসছি। এবারে চলে আসি মেসোস্ফিয়ারের ক্ষেত্রে। মেসোস্ফিয়ার সেখানে যেখানে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারটাকে 50 কিলোমিটার পর্যন্ত দেখিয়েছিলাম বায়ুমণ্ডলের ক্ষেত্রে, তাহলে এখানে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার বা 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন বা একদম নিচের স্তরে যেটা উষ্ণতা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের সর্ব উচ্চ বা একদম ওপরের স্তরে যেটা উষ্ণতাটা ছিল, এবং মেসোস্ফিয়ারের সব থেকে ওপরে যেটা উষ্ণতা আছে সেটা -92 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আছে আমাদের সব থেকে ওপরের উষ্ণতা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি মেসোস্ফিয়ারে যত ওপরে যাচ্ছি তত এখানে উষ্ণতাটা কমছে, কারণ 0 ডিগ্রি থেকে -92 হয়ে গেছে, তাহলে উষ্ণতাটা কমছে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে। আর মেসোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতাটা যে কমার হারটা সেটা খুব বেশি, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি 50 থেকে 80 কিলোমিটার মানে শুধুমাত্র 30 কিলোমিটার, আর সেখানে -92 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে গেছে। তাহলে এখানে খুব দ্রুত হারে এখানে উষ্ণতাটা কমে, তাই জন্য একে শীতলমণ্ডলও বলে। এবং এখানে যদি আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখতে চাই তাহলে তো আমরা সিম্পল দেখতে পাবো যে উচ্চতা বাড়লে চাপ কমবে, এখানেও ঘনত্ব কমবে, কিন্তু উষ্ণতার ক্ষেত্রে এটা কী হবে, এখানেও কমে যাবে। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কমেছিল, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে বেড়েছিল, আবার মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কমবে উষ্ণতাটা, এবং সব থেকে নিচে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সব থেকে ওপরে 92 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আরেকটা যদি মেন বৈশিষ্ট্য দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি উল্কাপিণ্ড বা তারা খসা যেগুলো থাকে সেটা বায়ুমণ্ডলের এই স্তরে মেসোস্ফিয়ারে এসে এই উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায়। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসে এবং এখানে পৃথিবীতে প্রবেশ করার আগে যে মেসোস্ফিয়ার স্তরের মধ্যে আসে এবং সেই স্তরে এগুলো ধ্বংস হয়ে যায়। এইগুলো দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে উল্কাপিণ্ড, এগুলো মেসোস্ফিয়ার স্তর পর্যন্ত আসে এবং পৃথিবীতে প্রবেশ করার আগেই বা পৃথিবীর ভূপৃষ্ঠ প্রবেশ করার আগে এই স্তরে এসে ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে এটার একটা মেন বৈশিষ্ট্য। এবারে চলে আসি আমরা থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে। থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে সেম 80 কিলোমিটার থেকে শুরু হবে, কারণ আমাদের মেসোস্ফিয়ারের যে সর্ব থেকে ওপরের যেটা ছিল সেটার উচ্চতা ছিল 80 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার হবে এটা সর্বনিম্ন স্তরের উচ্চতা, এবং 500 কিলোমিটার হবে এটার উপরিতলের উচ্চতা, এবং এটা সব থেকে নিচে হবে -92 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি, এবং এটা সব থেকে ওপরে কত ডিগ্রি, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে উষ্ণতা কী হারে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই স্তরে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কী হয়, বাড়ে, এবং সেটা খুব দ্রুত হারে বাড়ে। এতই দ্রুত হারে বাড়ে একে থার্মোস্ফিয়ার বা উষ্ণমণ্ডলও বলে। এবারে মেন যেগুলো বৈশিষ্ট্যগুলো এখান থেকে খুব বৈশিষ্ট্যগুলো ভালো ভালো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এই স্তরে চলে এলে আমরা এখানে কোনো বাতাস পাবো না বা বায়ুর কোনো অস্তিত্ব পাবো না। এই আকাশে মানে এই যখন স্তরে আসবো সেখানে শুধুমাত্র আকাশকে কী রঙের দেখাবে, কালো রঙের দেখাবে, এবং এই যে
স্তরটা আছে এখানে বিভিন্ন আয়নের উৎপন্ন হয় বা আয়ন সৃষ্টি হয়। আবার এই স্তরের মধ্যেই বিভিন্ন যে মহাবিশ্ব থেকে অন্যান্য অংশ থেকে যে আসে অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রে, মহাজাগতিক রশ্মি, কসমিক রে, এই সমস্ত যে রশ্মি আসে এই স্তরে এসে শোষিত হয় এবং বিভিন্ন যে আয়ন সৃষ্টি হয় এগুলো ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভেঙে আয়ন সৃষ্টি হয়, তাই জন্য আয়নোস্ফিয়ার বলে। এবং সেই কারণেই মেরু অঞ্চলে এই স্তরের জন্যেই আমাদের কি আরোরা সৃষ্টি হয়। এগুলো কি দেখতে পাচ্ছি? আরোরা দেখতে পাচ্ছি। এগুলো কি দেখতে পাচ্ছি? মেরুজ্যোতি বা আরোরা দেখতে পাচ্ছি। এগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং সেটা কোন স্তরে উৎপন্ন হয়? সেটা আয়নোস্ফিয়ারে উৎপন্ন হয়। তাহলে যদি বলি আরোরা বা মেরুজ্যোতি কোন বায়ুমণ্ডলে কোন স্তরে উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কোন স্তরে? না, আয়নোস্ফিয়ারে উৎপন্ন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে। এবার আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে? রেডিও। তাহলে এই যে স্তর আছে এই স্তরে আমাদের কি হচ্ছে? রেডিও যে তরঙ্গটা, রেডিও ওয়েভটা, এটা ভূপৃষ্ঠ থেকে যাচ্ছে এবং এই স্তরে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করে আসে, তাহলেই আমরা রেডিওটা শুনতে পাচ্ছি। তাহলে এই স্তরেই রেডিও যে তরঙ্গটা থাকে সেটা প্রতিফলিত হয় এবং ভূপৃষ্ঠে ফিরে আসে, তাই জন্যে আমরা শুনতে পাই কি? রেডিও ওয়েভ। এবারে নেক্সট আমরা এক্সোস্ফিয়ারে চলে আসি। এক্সোস্ফিয়ার সেম 500 কিলোমিটার থেকে শুরু হবে এবং 750 কিলোমিটার আছে এটা, এবং এটা সব থেকে নিচের যে আছে সেটার উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা সব থেকে ওপরে এটার উষ্ণতা হয়ে যাচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং দেখতে পাচ্ছি এখানেও উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা বাড়ছে আর চাপ সব জায়গায় কমবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, এবং ঘনত্ব বা ওগুলোও কমতেই থাকবে। ঠিক আছে, মেন বিষয়গুলো এটাই ছিল। আর এইখানে এই যে স্তরটা মূলত অক্সিজেন দিয়েই গঠিত এবং এই স্তরের ওপরের স্তরে বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত হয়ে হিলিয়াম থাকবে, হাইড্রোজেন থাকবে, এগুলো কিসে? এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে এগুলো আর মানে সমভাবে বা সমস্তভাবে মিশে থাকবে না। এক একটা স্তরে স্তরে হাইড্রোজেন অবস্থান করবে, তারপর হিলিয়াম অবস্থান করবে, স্তরে স্তরে অবস্থান করবে। এবং এটা যদি আমরা দেখি তাহলে এক্সোস্ফিয়ার এটার নাম, তাই জন্য এটাকে বাংলায় কী বলছে? বহিমণ্ডল বলছে। এবং এটার যদি মেন আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, এই যে স্তরটা আছে এই স্তরে বিভিন্ন স্যাটেলাইট, মহাকাশ উপগ্রহ, মহাকাশ স্টেশনগুলো যেটা স্পেস স্টেশন হয় বা বিভিন্ন উপগ্রহ স্যাটেলাইটগুলো হয়, তাহলে এই স্তরে অবস্থান করে। কারণ তাহলে বোঝা গেল যে স্পেস স্টেশন হচ্ছে বা বিভিন্ন স্যাটেলাইট হচ্ছে এই স্তরে অবস্থান করে, মানে এগুলো একদম পৃথিবীর থেকে সব থেকে বাইরের যেটা থাকে স্তর সেখানে অবস্থান করে। তাই জন্যে এই কৃত্রিম উপগ্রহগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে একটু বাইরের দিকে অবস্থান করার জন্য এই এক্সোস্ফিয়ারে অবস্থান করে বিভিন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বা স্পেস স্টেশনগুলি। এরপরে যদি আমরা চলে আসি নেক্সট এবং লাস্ট ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারকে অনেকগুলো বইতে এই স্তরবিন্যাসের মধ্যে রাখা হয় না, কারণ ম্যাগনেটোস্ফিয়ার যেটা স্তরটা আছে সেটা হচ্ছে আমাদের এই 750 কিলোমিটার থেকে এখানে 10,000 কিলোমিটার দিয়েছি বা সরি এটা 1,000 হয়ে গেছে, এটা 10,000 কিলোমিটার হবে। তাহলে 10,000 কিলোমিটার পর্যন্ত আছে, কিন্তু কোনো কোনো বইতে জাস্ট এটাকে বাড়িয়ে দিয়েছে, মানে বাকিটা যতটা আছে বাকিটা। তাহলে 10,000 কিলোমিটার পর্যন্ত একটা স্তর মতন এটা আর মাপা হয়নি সেই রকম ব্যাপারটা। এবং সেটার একদম সব থেকে নিচের উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সব থেকে ওপরের উষ্ণতাটা এর থেকে বেশি করা আছে। কি করা আছে? এর থেকে যেটা বেশি, কিন্তু কত সেটা ঠিকভাবে মাপাও হয়নি, কারণ এইখানে যে বিভিন্ন যে চৌম্বকগুলি শেষ সীমা ধরা হয়, কিন্তু বিভিন্ন চৌম্বক বলয়ের সৃষ্টি করে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চৌম্বক বলয়ের সৃষ্টি করছে, এটাকে চৌম্বক মণ্ডল বলছে। এবং এখানে কি হয়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয়। এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ের সৃষ্টি হচ্ছে এই স্তরের মধ্যে, কারণ অতি উচ্চতায় এবং উষ্ণতায় বায়বীয় যে বিভিন্ন উপাদান আছে সেগুলো আয়নিত অবস্থায় থাকে এবং একটা বলয়ের আকার ধারণ করে, চৌম্বক বলয়ের। এই বলয়গুলোকেই ভ্যান অ্যালেন বলয় বলে, কারণ এটা হচ্ছে কি পৃথিবীর বাইরের একটা চৌম্বক ক্ষেত্রের মতন সৃষ্টি করে। মানে এটাকে স্তর হিসেবেও ধরা যাবে, মানে যাবে বা যাবে না, একটা মতবিরোধ আছে। কিছু কিছু বইতে আছে, কিছু কিছু বইতে নেই আছে, আবার কিছু কিছু বইতে এটাকে ধরা হয়েছে চৌম্বক মণ্ডল বলে, মানে একটা স্তর হিসেবে ধরা হয়নি, একটা বলয় আকারে বা অনুভব করা গেছে সেইভাবেও আছে। এটা চৌম্বক মণ্ডল। নেক্সট
এবারে আমরা দেখে নিলাম কি না, আমরা দেখে নিলাম উচ্চতা এবং উষ্ণতার ওপরে ভাগ করে যে আমরা যে বিভিন্ন স্তরগুলো ছিল সেগুলো আমরা 6টা দেখে নিলাম। এরপরে আমরা দেখব যে রাসায়নিক উপাদানের ওপর ভিত্তি করে যে ভাগটা হয়েছিল, যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডল স্তরবিন্যাস, সেখানে যে আমরা দুটো ভাগ দেখেছিলাম, একটা সমমণ্ডল হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল হেটেরোস্ফিয়ার, সেটা একবার দেখে নিচ্ছি। তাহলে সমমণ্ডলের মধ্যে আমরা 3টে স্তর থাকছে। আমাদের ট্রপোস্ফিয়ার এখানে অবস্থান করছে, স্ট্র্যাটোস্ফিয়ার এখানে অবস্থান করছে এবং মেসোস্ফিয়ার এখানে অবস্থান করছে। মেন বিষয়টা কি, বায়ুমণ্ডলের যে স্তরে বা অঞ্চলে উপাদানগুলি সর্বত্র মোটামুটি সমান অনুপাত, মানে কোনো জায়গায় বেশি হতে পারে, কোনো জায়গায় কম হতে পারে, বাট মিশে থাকে, সেগুলোকে সমমণ্ডল থাকে এবং সমসত্ব একটা মিশ্রণের সৃষ্টি করে। কি হচ্ছে, সমসত্ব একটা মিশ্রণের সৃষ্টি করে, সেইটাকে হচ্ছে সমমণ্ডল। এবং এই সমমণ্ডলের মধ্যে ট্রপোস্ফিয়ার অবস্থান করছে, স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান করছে এবং মেসোস্ফিয়ার অবস্থান করছে এই সমমণ্ডলের মধ্যে বা হোমোস্ফিয়ারের মধ্যে। এবং যদি হেটেরোস্ফিয়ারের কথা বলি তাহলে সেম আমরা লাইনটা লেখার চেষ্টা করেছি। কি লিখেছি না, বায়ুমণ্ডলের যে স্তরে যে অঞ্চলে বিভিন্ন উপাদানগুলি সর্বত্র সমান অনুপাতে ছড়িয়ে থাকে না তাকে বিষমমণ্ডল বলে। মানে কি, স্তরে স্তরে অবস্থান করে, এইভাবে স্তরে স্তরে অবস্থান করে। এটা একটা গ্যাসের স্তর আছে, তার ওপরে একটা গ্যাসের স্তর এইভাবে অবস্থান করছে, তার ওপরে একটা গ্যাসের স্তর এইভাবে অবস্থান করছে, এইভাবে স্তরে স্তরে অবস্থান করে, মিশে থাকে না। সেইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থার্মোস্ফিয়ার আছে, এক্সোস্ফিয়ার আছে এবং ম্যাগনেটোস্ফিয়ার আছে। এবং সব থেকে যদি বলে ওপরে কোন গ্যাসটা অবস্থান করে, হাইড্রোজেন গ্যাস, কারণ হাইড্রোজেন গ্যাসটা যেটা থাকে সেটা সব থেকে হালকা হয়, তাই জন্য হাইড্রোজেন গ্যাস সব থেকে ওপরের স্তরে অবস্থান করে। এইভাবে স্তর হিসাবে মিশে থাকে না, স্তর হিসাবে সব থেকে ওপরের স্তরে অবস্থান করে হাইড্রোজেন গ্যাসের স্তর। এবং তার থেকে নিচে ধরতে পারি আমরা হিলিয়াম গ্যাস ধরতে পারি। সেটা হচ্ছে বিষমমণ্ডলের মধ্যে এই 3টে দেখতে পাচ্ছি। তাহলে সমমণ্ডল এবং বিষমমণ্ডল মাত্র কমপ্লিট। এবারে কোন স্তরে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে এবং বাড়ে সেটাকে যদি আমরা লাইন বাই লাইন দেখে নিই, তাহলে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চতার সঙ্গে উষ্ণতাটা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতার সঙ্গে উষ্ণতাটা বাড়ে, মেসোস্ফিয়ারে, এক সেকেন্ড এটা এইভাবে করি, বাড়ে। এবং উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা আবার কমছে, কোথায়, মেসোস্ফিয়ারে কমছে, কারণ মেসোস্ফিয়ারে কি হচ্ছে -92°C পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবং থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে খুব দ্রুত হারে বাড়ে, কারণ এটার মানে বায়ুমণ্ডলের যে স্তরটা আছে সেটা খুব বড় নয়, কিন্তু উষ্ণতার যে প্রসারটা হচ্ছে সেটা খুব বেশি হচ্ছে। আর তারপর সিম্পল হিসেবে এটাও বাড়তে থাকবে এবং এটাও বাড়তে থাকবে। মেন এইখানে আমাদের মনে রাখার মতন বিষয় আছে এই 4টা। প্রথমে ট্রপোস্ফিয়ারে কমছে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, মেসোস্ফিয়ারে কমছে, থার্মোস্ফিয়ারে কমছে, বাড়ছে এবং বাকি তো বাড়তেই থাকবে। তাহলে ট্রপোস্ফিয়ারে সব থেকে নিচে থাকছে আমাদের উষ্ণতা 15°C, সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে যাচ্ছে, সেটা কমতে কমতে হয়ে যাচ্ছে -56°C। আবার সেটা এই স্ট্র্যাটোস্ফিয়ারে কী হচ্ছে, বাড়তে 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 -56°C জিরো হয়ে যাচ্ছে। আবার মেসোস্ফিয়ারে সেটা কমতে 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 -92°C হয়ে যাচ্ছে। থার্মোস্ফিয়ারে সেটা বাড়তে 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 1200°C হয়ে যাচ্ছে। এবং সেটা এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে আবার বাড়তে 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 1600°C হয়ে যাচ্ছে। এবং ম্যাগনেটোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতাটা কোনো বইতেই ঠিকভাবে লেখা নেই, বা ধরতে পারি 1600°C আরও বেশি, এবার অতি উচ্চ উষ্ণতা, এবং কত সেটা মাপা হয়নি বা কোনো বইতে আমি পেলাম না। নেক্সট, এবারে যদি দেখে নিই পজ কি। পজ কথার অর্থ মানে বিভিন্ন যে পজ আছে, যেমন ট্রপোপোজ আছে, স্ট্র্যাটোপোজ আছে, মেসোপোজ আছে, থার্মোপোজ আছে, এগুলো পজটা কথার অর্থ কী তাহলে দেখে নিই। একটা সস্তা এডিটিং দেখে নিলাম, এডিটিংটা হয়তো ভালো হয়নি, তাও বোঝাবার চেষ্টা করছি। পজ কথার অর্থ হলো সামান্য একটু সময়ের জন্য থামা, যেমন ভিডিও আমরা পজ করলাম। তাহলে ট্রপোপজের ক্ষেত্রে কি হয়, যে ট্রপোস্ফিয়ার থেকে উষ্ণতাটা কমতে 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 আবার যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যাবে, দেখে নিই স্ট্র্যাটোস্ফিয়ার পৌঁছে যাবে, তখন এইখানে আবার কী হবে, উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে এই যে মাঝের অবস্থান, এইখানে উষ্ণতাটা কমছিল, আবার উষ্ণতা বাড়বে, এইখানে একটা ছোট্ট জায়গার মধ্যে উষ্ণতাটা স্থির থাকবে। মানে এখানে কত ছিল, 15°C ছিল, এখানে হয়ে গেছে -56°C। আবার এখানে কত হবে, 0 হবে। তাহলে এইখানে কিছুক্ষণের জন্য উষ্ণতাটা স্থির থাকবে, সেটাকে বলে ট্রপোপজ বলছে। আবার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে উষ্ণতাটা কি হবে, বাড়তে 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 বাড়তে
বাড়তে বাড়তে বাড়তে বাড়তে আমরা কোথায় চলে যাব, আমরা স্তরে যখন মেসোস্ফিয়ারে যখন পৌঁছে যাব, সেখানে আবার উষ্ণতাটা কমতে শুরু করবে। উষ্ণতাটা আবার যখন কমতে শুরু করবে, তখন এখানে কিছুক্ষণের জন্য এইখানে উষ্ণতাটা আবার স্থির থাকবে এবং এখানে সবথেকে উপরে কত হয়ে যাবে, -92°C। তাহলে এখানে যখন কিছুক্ষণের জন্য উষ্ণতাটা স্থির থাকে, সেটা হয়ে যাচ্ছে স্ট্র্যাটোপজ। মানে যেই স্তর থেকে ওপরে উঠছি বা নিচে যে স্তরটা অবস্থান করবে সেটার নাম হিসেবে, মানে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে পজটা থাকছে সেটা ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের মাঝে যে পজটা থাকছে সেটা স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারের মধ্যে যে পজটা থাকছে সেটা মেসোপজ, এবং থার্মোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারের মধ্যে যে পজটা থাকছে সেটা থার্মোপজ। একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট বায়ুমণ্ডল স্তরের মধ্যে কোনো উষ্ণতার প্রসর হয় না বা বাড়া কমা হয় না, স্থির থাকে, সেগুলোকেই পজ বলছে। এবং যে স্তরটা নিচে থাকে সেই স্তরটা, মানে ট্রপোস্ফিয়ার থেকে ট্রপোস্ফিয়ার নিচে আছে, তাই ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে যে পজটা থাকবে সেটার নাম হয়ে যাবে ট্রপোপজ। সেম হিসেবে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারটা নিচে অবস্থান করে এবং মেসোস্ফিয়ারটা ওপরে অবস্থান করে, যার জন্য স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারের মাঝে যে পজটা থাকবে সেটার নাম হবে স্ট্র্যাটোপজ। তাহলে এবারে নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট হচ্ছে ওজোন স্তর। তাহলে ওজোন স্তর যেটা আছে সেটা আছে 1.1.2। এই পার্টের মধ্যে চলে আসি। প্রথমে ওজোন স্তর বুঝতে হবে। ওজোন স্তরটা যে অবস্থান করে সেটা অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে সেটার মধ্যেই। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই এই ওজোন স্তরটাও কাজ করে। তাই জন্য যদি প্রশ্ন আসে কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকে, তাহলে সেটারও উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এবং যেটার উচ্চতাটা সেটা 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটার বলা হয়, বা কোনো কোনো জায়গায় স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলও উল্লেখ করা থাকে। এবারে এই যে ওজোন স্তরটা আছে, মানে ওজোন গ্যাসের একটা লেয়ার আছে। এবার এই যে লেয়ারটা আছে এটার একটা ঘনত্ব থাকবে, সেই ঘনত্বটা যে মাপা হবে সেই যে এককটা সেটা হচ্ছে ডিইউ বা ডপসন ইউনিট। এবার ডপসনটা কি? ডপসন হলেন একজন বিজ্ঞানী যিনি এইটা প্রথম আবিষ্কার করেছিলেন, তাই জন্যে তার নামানুসারে এইটা ডপসন ইউনিট আকারে লেখা থাকে। এবার ওজোন স্তর আছে, মানে O3 গ্যাসটা আছে। এবার স্বাভাবিক উপায়ে এই ওজোন স্তরটা তো সৃষ্টি হয়, তাই জন্য প্রথমে স্বাভাবিক উপায়ে ওজোন গ্যাসটা সৃষ্টি হয় এবং স্বাভাবিক উপায়ে এটা ধ্বংস হয়ে যায়। এবার ওজোন একবার উৎপন্ন হবে, এখান থেকে আবার ধ্বংস হবে, এভাবে স্বাভাবিক উপায় হয়। কিন্তু এটা যখন সৃষ্টির চেয়ে উৎপন্ন হওয়ার থেকে যখন ধ্বংস বেশি হবে, তখন এটার ক্ষতিকর প্রভাব দেখা যাবে। তাহলে প্রথমে যেটা উৎপন্ন হচ্ছে স্বাভাবিক উপায় সেটা দেখে নিই। প্রথমে স্বাভাবিক উপায় যদি দেখতে চাই উৎপত্তিটা, তাহলে প্রথমে দেখতে পাবো অক্সিজেনের একটা অণু আছে, এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের একটা অণু আছে, সেটা এইখানে সেটা এইখানে কি এর মাধ্যমে, ইউভি রশ্মির মাধ্যমে ভেঙে যাচ্ছে। এবং এই ইউভি যে রশ্মিটা আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম। তাহলে এই ক্ষেত্রে যেটা অক্সিজেন অণুটা ভেঙে দুটো অক্সিজেন পরমাণু সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে ইউভি রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্যটা খুব কম, সেটা ভেঙে দুটো অক্সিজেন অণু সৃষ্টি করছে। এবার একটা অক্সিজেনের অণু এবং একটা অক্সিজেনের পরমাণু মিশে গিয়ে একটা ওজোন গ্যাসের অণু সৃষ্টি করছে। এটা হচ্ছে স্বাভাবিক উপায় উৎপন্ন হলো। এবার স্বাভাবিক উপায়ে ধ্বংস কিভাবে হবে? একটা ওজোন গ্যাসের যে অণুটা আছে সেই ওজোন গ্যাসের অণুটা ভেঙে যাবে। এখানে একে ভাঙতে কে সাহায্য করবে? সেম ইউভি রশ্মি সাহায্য করবে, সেখানেও ইউভি রশ্মি করবে। কিন্তু এই ইউভি রশ্মিটার বৈশিষ্ট্য কি? এই ইউভি রশ্মিটার বৈশিষ্ট্য এটা হচ্ছে খুব বেশি তরঙ্গ দৈর্ঘ্য, বা এই তরঙ্গ দৈর্ঘ্যটা অতি বৃহৎ। তাহলে এই যে প্রথম যখন অক্সিজেন অণু থেকে দুটো অক্সিজেন পরমাণু উৎপন্ন হলো, তখন ইউভি রশ্মিটা যে ছিল সেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। কিন্তু যখন ওজোন গ্যাস থেকে অক্সিজেনের একটা অণু এবং অক্সিজেনের একটা পরমাণু উৎপন্ন হবে, সেটা ইউভি রশ্মি দিয়েই হবে, কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অতি বৃহৎ হবে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম। তারপরে এই যে এখান থেকে আরেকটা ওজোন গ্যাস আসবে, একটা ওজোন গ্যাসের অণু আসবে, এবং এখান থেকে এই অক্সিজেনের অণুটা আসবে, এবং এরা যুক্ত হয়ে কি করবে? একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন আর একটা অক্সিজেন, মানে চারটা অক্সিজেন হলো। তাহলে দুটো অক্সিজেন অণু উৎপন্ন করে দেবে। এইভাবে অক্সিজেন প্লাস অক্সিজেন এইভাবেও দেখাতে পারো, বা দুটো অক্সিজেন গ্যাস দেখাতে পারো, এইভাবেও আছে। এই তো এক সেকেন্ড, না এইখানেই হচ্ছে দুটো অক্সিজেন গ্যাস দেখতে পাচ্ছ, মানে একটা অক্সিজেন গ্যাস
এবং আরেকটা অক্সিজেন গ্যাস, দুটো অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে এখানে ওজোন গ্যাসটা ভেঙে গেল, এখানেও ওজোন গ্যাসটা ভেঙে গেল, কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি অক্সিজেনটা উৎপন্ন করলো ওজোন গ্যাস। এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে, এটা হতেই থাকে। আর এটাই যদি স্বাভাবিক পদ্ধতিতে থাকে তখন একটা সাম্য বজায় থাকে বা সাম্যতা একটা বজায় থাকে যদি এটা চলতে থাকে। কিন্তু এবারে ক্ষতিটা কী হয়ে গেছে, ওজোন গ্যাস যে ধ্বংসটাই বেশি হচ্ছে। তাহলে ধ্বংসটা কীভাবে হচ্ছে দেখে নিই। এবারে যে সমস্ত গ্যাসগুলি ওজোন স্তরকে ধ্বংস করে তাদের মধ্যে প্রধান প্রধান হলো একটা হচ্ছে সিএফসি, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে N2O। প্রথমে আমরা যদি এনও এবং N2Oকে দেখে নিই তাহলে প্রথমে আগে জানতে হবে এনও আর N2O আসছে কোথা থেকে। এই যে এনও গ্যাসটা আছে, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এনও গ্যাসটা আছে এটা বিদ্যুৎ ক্ষরণ যখন হয় তখন বিদ্যুৎ ক্ষরণের সময় এই এনও গ্যাসটা উৎপন্ন হয়। এবং N2O যে এই গ্যাসটা আছে এটা বিভিন্ন দ্রুতগামী যে বিমান থাকে সেই দ্রুতগামী বিমান, যেটা বলেছিলাম জেট বিমান, যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায় তখন সেটা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মধ্যে N2O থাকে। তাহলে এই এনও আর N2O সেখান থেকে আমরা পাচ্ছি এবং সেগুলো কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে মিশছে এবং সেগুলো ওজোন স্তরকে ধ্বংস করছে। এবার কীভাবে ধ্বংস করছে একবার দেখে নিই, এখানে লিখে আনলেও হতো বা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে একটু ছোট করে নিই। দেখো প্রথমে যদি আমরা NO দিয়ে বিক্রিয়াটা শুরু করি, আমরা প্রথমে NO দিয়ে শুরু করছি, তাহলে NOটা যে আছে সেটা প্রথম একটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে এবং কি উৎপন্ন করবে। দেখো এখানে N আছে, এখানে অক্সিজেন ওজোন আছে, তাহলে এখান থেকে উৎপন্ন করে দেবে NO2 উৎপন্ন করলো। তাহলে এখানে একটা অক্সিজেন ছিল, এখান থেকে একটা নিল, তাহলে একটা O2 বেঁচে আছে বা দুটো অক্সিজেনের অণু বেঁচে আছে, পরমাণু বেঁচে আছে, সেখান থেকে একটা অক্সিজেনের অণু উৎপন্ন করলো। সেখান থেকে দেখতে পেলাম যে ওজোন গ্যাসটা যে আছে সেটা ভেঙে গিয়ে অক্সিজেনে পরিণত হলো এবং আমরা এখানে পেলামটা কি, এখানে পেয়ে গেলাম NO2 পেয়ে গেলাম। এবার NO2 দিয়ে যদি আবার NO2 পেলাম, এবার এই NO2টা আবার ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে। কেমনভাবে, এবারে যদি আমরা NO2টা নিব, এবার NO2টা আবার ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে করে কি উৎপন্ন করবে, এখানে NO2 আছে, এখান থেকে NO উৎপন্ন করে দেবে। তাহলে এখানে NO2 ছিল, একটা অক্সিজেন ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে একটা অক্সিজেন আছে আর এখানে তিনটে অক্সিজেন, তাহলে অক্সিজেনের চারটা পরমাণু, সেখান থেকে অক্সিজেনের অণু কটা উৎপন্ন করবে, অক্সিজেনের অণু এখানে আমাদের দুটো উৎপন্ন করবে। সেখানেও দেখতে পাচ্ছি যে ওজোন ছিল সেটা ভেঙে হয়ে গেল অক্সিজেন। কিন্তু দেখো আমরা যদি N2O থেকে এটা শুরু করি তাও আমরা NO পাচ্ছি, আবার এই NOটা থেকে আবার N2O পাচ্ছি, তাহলে এটা চলতেই থাকছে। একটা যদি কোনো পথে এগুলো শুরু হয় তাহলে এটা আর ধ্বংস হচ্ছে না, ওজোনটাই ভেঙে অক্সিজেন উৎপন্ন করছে, কিন্তু N2Oটা আবার NO হচ্ছে, আবার NOটা NO2 হচ্ছে, এবার চলতেই আছে। NO বা NO2 এগুলোর ধ্বংস হচ্ছে না, একটাই মাত্র পরমাণু এই ওজোনগুলোকে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, সেম প্রসেসে যদি আমরা CFC দেখি, CFC, তাহলে আগে জানতে হবে CFCটা আমরা আসছে কোথা থেকে। তাহলে CFC মূলত বিভিন্ন যে যন্ত্রাংশ থাকে, রেফ্রিজারেটর, মেশিন, তারপরে বিভিন্ন পারফিউম, বডি পারফিউম, সেখান থেকে CFC গ্যাসটা নির্গত হয়, বায়ুতে ছড়ায়, এসি, ফ্রিজ ইত্যাদি থেকে ছড়ায়। এবার CFC বলতে CFC গ্যাস নয়, এটার মধ্যেও বিভিন্ন ভাগ আছে। এবার CFCর মধ্যে কী কী ভাগ আছে একবার দেখে নিচ্ছি। CFCর মধ্যে যে মেন ভাগগুলো আছে, একটা পাবো আমরা কি, এক সেকেন্ড, এই কালারটা মিশে যাবে, হ্যাঁ, ওকে, একটা পাবো CFCl3 পাবো, একটা পাবো CF2Cl2, এই গ্যাসগুলো পেয়ে যাবো এখানে CFCর মধ্যে, এটা ভাগ পেবো। এবার এই যে CFCl3টা আছে এইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওজোন স্তরটা এটা ধ্বংস করে। তাহলে CFCl3 হচ্ছে, সেখান থেকে আমরা শুরু করছি, তাহলে CFCl3 এটা ভেঙে যাবে, কিসের মাধ্যমে ভাঙবে, সেম কিভাবে না অতিবেগুনি রশ্মি বা ইউভি রের প্রভাবেই ভেঙে যাবে। এবং ইউভি রেটা অতিবেগুনি রশ্মি হবে, হ্যাঁ, সাধারণ অতিবেগুনি রশ্মি দিয়ে এটা ভেঙে যাবে এবং উৎপন্ন কি করবে, এই যে CFCl3 তো আছে সেখান থেকে উৎপন্ন করে দেবে CFCl2 উৎপন্ন করবে। তাহলে একটা Cl বেঁচে আছে এবং সেই একটা
ক্লোরিনকে ছেড়ে দেবে বা আলাদা হয়ে যাবে। কিন্তু এই ক্লোরিনের একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে সক্রিয় ক্লোরিন বা মুক্তমূলক। তাই জন্যে এইটা বোঝাবার জন্যে এটার পাশে ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে সক্রিয় লেখা যায়, সক্রিয় লেখা যায়, কিন্তু এত বড় সক্রিয় লেখার দরকার নেই। তাই জন্যে এটার পরিবর্তে এটার পাশে এক সেকেন্ড এবারে এই যে ক্লোরিনটার পাশে এত বড় করে সক্রিয় লেখার দরকার নেই, বইতে জাস্ট ছোট করে একটা বোঝাবার জন্য জাস্ট ডট দেওয়া যায়, একটা জাস্ট ডট দেওয়া যায়। সেই ডটটা সাইডেও দেওয়া যেতে পারে, ডটটা নিচেও দেওয়া যেতে পারে। এই ডটের মাধ্যমে বোঝানো গেল যে এই ক্লোরিনটা শুধুমাত্র একটা ক্লোরিন নয়, এটা একটা সক্রিয় ক্লোরিন বা ক্লোরিনের মুক্তমূলক। এবার হচ্ছে আসল খেলা শুরু। এই যে ক্লোরিন বা সক্রিয় মুক্তমূলক ক্লোরিনটা উৎপন্ন হলো, এবারে ওজোন স্তরকে ভাঙতে মানে শুরু করে দিবে। একটা যদি ক্লোরিনের মুক্তমূলক উৎপন্ন হয়ে গেল, সে আর ধ্বংস হবেই না, সে ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। দেখে নি কীভাবে। প্রথমে একটা ক্লোরিন বা এটা একটা সক্রিয় ক্লোরিন, তার জন্য একটা ডট দিচ্ছি পাশে। সে কি করবে, একটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করবে এবং উৎপন্ন করে দেবে Cl, আর এখান থেকে একটা অক্সিজেন নেবে, তাহলে ClO উৎপন্ন করবে এবং এখান থেকে একটা অক্সিজেনের পরমাণু নিয়ে নিয়েছে, তার জন্য অক্সিজেনের অণু বেঁচে থাকবে, তাহলে O2 উৎপন্ন করছে। এবার দেখো, ওজোন অণু ছিল, ভেঙে অক্সিজেন হলো, ওজোন গ্যাসের ধ্বংস হলো। এবারে দেখো, এবারে কি আছে, আমাদের ClO উৎপন্ন হয়ে গেল। এবার এই ClO আবার ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করবে, এই যে আবার মুক্তমূলক Clটাকে আবার সৃষ্টি করে দেবে। মুক্তমূলক, তার জন্য ডট দিলাম, এবং সৃষ্টি করলো। তার সঙ্গে দেখো এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেল পরমাণু, এখানে অক্সিজেনের 3টে পরমাণু আছে, তাহলে এখান থেকেও অক্সিজেন অণু উৎপন্ন করবে। তাহলে কটা, অক্সিজেনের 2টো পরমাণু উৎপন্ন করলো। তাহলে এখান থেকেও আমরা দেখতে পেলাম আমাদের ওজোন অণু ভেঙে গেল, অক্সিজেন উৎপন্ন হলো। এখান থেকেও দেখতে পেলাম ওজোন অণু ভেঙে গেল, অক্সিজেন উৎপন্ন হলো। আলটিমেট ক্লোরিনটার কিছু হচ্ছে না, মুক্তমূলক ক্লোরিন হচ্ছে, আবার ClO হয়ে যাচ্ছে, আবার ClO থেকে Cl হয়ে যাচ্ছে। মানে একটা যদি মুক্তমূলক ক্লোরিন ওখানে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে গেল, ওজোন স্তরে, তাহলে ও লক্ষাধিক ওজোন গ্যাসকে ক্ষয় করতেই থাকবে, ওর আর ধ্বংস বা শেষ হবে না। এইভাবে ওজোন স্তরের ধ্বংস হচ্ছে। এবারে যে ক্ষয় হচ্ছে তার ক্ষতিকারক প্রভাব কি, ক্ষতিকারক প্রভাব হচ্ছে যেই সমস্ত অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দিত না, ওজোন স্তর একটা স্তরের মতন অবস্থান করত এবং অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দিত, সেই সমস্ত অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসবে, যার ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। যদি মানুষের ক্ষেত্রে আমরা দেখব, উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, জলজ প্রাণীর ক্ষেত্রে দেখতে পারি, যেমন জুপ্লান্টন, এবং জলবায়ুর ওপরও প্রভাব দেখা যায়। একে একে দেখছি। প্রথমে মানুষের ওপর যদি দেখি, তাহলে হচ্ছে ইউভি রশ্মির যে ইউ অংশ আছে, তাহলে মানুষের কোষাস্থির ভিতর DNA দ্বারা শোষিত হয় এবং এতে ত্বক পড়ে যায় বা যাকে বলে সানবার্ন হয়ে যায়। এই ঘটনাকে সৌরদহন বা সানবার্ন বলে। এবার ইউভি রশ্মির পরে ত্বকে যেগুলো ডাইরেক্ট যদি পড়ে, তাহলে ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এছাড়া চামড়ার বিভিন্ন রোগ হতে পারে এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এবার যদি আমরা দেখি উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না, ইউভি রশ্মির প্রভাবে সালোক সংশ্লেষের যে কোষটা থাকে সেটা উদ্ভিদের নষ্ট হয়ে যায়, ফলে সালোক সংশ্লেষ আর করতে পারে না, এবং সালোক সংশ্লেষ না করতে পারলে উদ্ভিদের যে বৃদ্ধির হারটা থাকে সেটা কমে যায়। সালোক সংশ্লেষ করতে পারবে না, তাহলে উদ্ভিদ বাড়বে কী করে। এবার জলজ প্রাণীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে জলজ প্রাণী বলতে সামুদ্রিক যেগুলো প্লান্টন থাকে, ছোট ছোট মাছ থাকে, সেগুলো যেমন ইউভি রশ্মির প্রভাব পড়বে এবং সামুদ্রিক মাছ বিভিন্ন প্রাণীর খাদ্যের অভাবে তারা মারা যাবে। জলবায়ুর উপর যদি প্রভাব দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই ইউভি রশ্মির প্রভাবে আপতিত যে ভূমি, যে ডাইরেক্ট ইউভি রশ্মি পড়বে, তাহলে ভূমির উষ্ণতাটাও বৃদ্ধি পাবে এবং যাকে গ্লোবাল ওয়ার্মিংও বলে। তাহলে ইউভি রশ্মির প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বের উষ্ণায়নটাও বাড়বে, দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে জল এবং জলবায়ুর একটা প্রভাব ঘটবে। ঠিক আছে, দেখলাম এই 4টা বিষয়। এবার দেখো, এবারে আরেকটা জিনিস থাকে, ওজোন হোল বলতে কি বোঝা যায়। ওজোন হোল মানে কি, একটা ওজোন যে স্তরটা আছে সেই স্তরের মধ্যে এইরকম একটা জায়গায়, এইরকম একটা জায়গায় এইভাবে ফুটো হয়ে গেছে, এই জন্য সেখান থেকে ইউভি রশ্মি
সেইখান থেকে এইভাবে ইউভি রশ্মি সেইভাবে এইখানে পৃথিবীতে ইউভি রশ্মি এইভাবে প্রবেশ করছে। এটা তো ওজোন হোল, কিন্তু না, ওজোন হোল বলতে বোঝা যায় যে ওজনের যে স্তরটা থাকে সেটা বিভিন্নভাবে এই যে ক্ষয় দেখালাম এইভাবে ক্ষয় হতে 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 ওজোন স্তরের যে ঘনত্বটা যেটা বললাম ডবসন ইউনিটে, সেটা ক্ষয় হতে 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 সেই ঘনত্বটা হ্রাস পেতে থাকে, ঘনত্বটা হ্রাস পেতে থাকে, ঘনত্বটা হ্রাস পেতে থাকে। এই জন্যে এই ওজোন স্তরটা যে আছে সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যেতে থাকে। এই জন্যে ওজোন স্তরের ক্ষয় বলে বা ওজোন ছিদ্র বলে বা ওজোন গহ্বর বা ওজোন হোল বলে। এই ওজোন হোল মানে এইভাবে গর্তের সৃষ্টি হয়নি ওজোন স্তরে, যেটার মধ্যে দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করবে। ওজোন হোল বলতে ওজোন স্তর যে আছে সেটার ঘনত্বটা কম হয়ে আসছে, এবং সেই ঘনত্বটা মানে একটা তো নির্দিষ্ট ঘনত্ব আছে যেটার থেকে কম হলে অতিবেগুনি রশ্মি প্রবেশ করবে, সেটা হচ্ছে 200 ডবসন ইউনিট। সেটা হচ্ছে 200 ডবসন ইউনিট, মানে 200 ডবসন ইউনিটের থেকে যদি কম ঘনত্বে চলে আসে বা তার থেকে যদি পাতলা হয়ে যায় গ্যাসটা বা ওজোন স্তরের যেটা লেয়ারটা, তাহলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে। আর নিরক্ষীয় অঞ্চলের দিকে মেরু অঞ্চলের দিকে এই গ্যাসের যে লেয়ারটা সেটা খুবই পাতলা হয়, এবং আবিষ্কারও প্রথম এই যে ওজোন স্তরটা যে আছে সেটা আবিষ্কারও প্রথম হয়েছিল নিরক্ষীয় অঞ্চলের কাছেই। নেক্সট, এবারে আমরা একটা লাস্ট পার্ট দেখব, যেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন এটা কত নম্বরে আছে আমরা দেখতে পাবো, এটা 1.1.3-তে আছে, 1.1.3-তে আছে টেক্সট বুকে। তাহলে 1.1.3-তে যে গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন আছে সেটা দেখে নিচ্ছি। তাহলে প্রথমে গ্রিন হাউস এফেক্ট কী জিনিস বোঝার আগে গ্রিন হাউসটা কী জিনিস সেটা আগে বুঝতে হবে। তাহলে সেটা আগে দেখে নিচ্ছি গ্রিন হাউসটা কী। গ্রিন হাউস বলতে এমন একটা ঘর বুঝতে পারছি, একটা গ্রিন হাউস মানে এরকম একটা ঘর দেখতে পাচ্ছি। এবার এই ঘরের বৈশিষ্ট্য কী আর ঘরটা কোথায় থাকে আমরা দেখে নিচ্ছি। যেই সমস্ত শীত প্রধান দেশ আছে মানে মেরু অঞ্চল দেখতে পাবো, সেই সমস্ত দেশে সবসময় উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, মানে কি মাইনাসে থাকে। এবার মাইনাসে যখন উষ্ণতাটা থাকবে সেখানে সবসময় বরফ পড়তে থাকবে। তাহলে বরফ পড়তে থাকলে যে একটা উদ্ভিদ জন্মানোর জন্য স্বাভাবিক যে তাপমাত্রাটা দরকার সেটা থাকবে না, বা কোনো উদ্ভিদই জন্মাতে পারবে না। কিন্তু উদ্ভিদ জন্মানোর জন্য যে সাধারণ তাপমাত্রা বা সূর্যালোকটা পাবে না, তাই জন্য এমন একটা কাঁচের ঘর তৈরি করা হয়, এমন একটা কাঁচের ঘর তৈরি করা হয়। এটার বৈশিষ্ট্যটা দেখে নিই। তাহলে এইরকম একটা কাঁচের ঘর তৈরি করা হয় যেটার মাধ্যমে বাইর থেকে সূর্যালোকটা প্রবেশ করলো, কিন্তু এখান থেকে যখন আবার প্রতিফলিত হয়ে এটা বেরিয়ে যেতে চাইবে তখন আর বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি সূর্যালোকটা ওর মধ্যে ট্র্যাপড হয়ে গেল। এবারে ফলে ওই ঘরটার মধ্যে উষ্ণতাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ফলে যে এখানে একটা মানে স্বাভাবিক তাপমাত্রা দরকার ছিল সেটা হয়ে যাবে, এবং ওই গ্রিন হাউসের মধ্যে সবজি বিভিন্ন উদ্ভিদ জন্মাতে পারবে বা বড় হতে পারবে, সেটা একটা লাভ। তাহলে এমনভাবে কাঁচটাকে তৈরি করা হয়েছে যার ফলে বাইর থেকে তো সূর্যালোকটা প্রবেশ করবে কিন্তু ভেতর থেকে বেরোবে না। কেন বেরোবে না? কারণ যখন বাইর থেকে সূর্যালোকটা আসে তখন সেটা তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট থাকে, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু যখন প্রতিফলিত হয় বা অবলোহিত রশ্মি যেটা হয় সেটার তরঙ্গদৈর্ঘ্য বড় হয়, তার জন্য ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্টগুলো প্রবেশ করতে পারে এবং বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য বলে সেগুলো বেরোতে পারে না, ফলে একটা ভালো প্রভাব আছে। তাহলে এইবার আমরা দেখে নেব গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি, সেটা কিন্তু একটু আলাদা। এবারে গ্রিন হাউস এফেক্ট যদি দেখি তাহলে গ্রিন হাউস এফেক্টও সেমভাবে প্রভাব করছে বিভিন্ন গ্যাস আছে ভূপৃষ্ঠে, যেমন ওজোন গ্যাস দেখতে পাবো, জলীয় বাষ্প আছে, কার্বন মনোক্সাইড আছে, N2O আছে, মিথেন আছে, CFC আছে, ক্লোরোফ্লোরোকার্বন আছে, বিভিন্ন যে গ্যাস আছে সেটা সূর্য থেকে ছোট তরঙ্গ দীর্ঘ বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়। এরাও একটা কি স্তরের মতন অবস্থান করে আছে, এরাও একটা ভূপৃষ্ঠে এরকম একটা স্তরের মতন অবস্থান করে আসছে। তারা কি করে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, একদম ক্ষুদ্র করে নি, এই ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট এটাকে প্রবেশ করতে দিল, কোনো বাধা করে না, কিন্তু উত্তপ্ত থেকে ভূপৃষ্ঠ থেকে কর্তৃক যখন বিকিরিত দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে মহাশূন্যে আর ফিরে যেতে দেয় না। যখন ফিরে যাবে তখন এটা তরঙ্গদৈর্ঘ্য এইভাবে বড় হয়ে যায়, এবং যখন এটা ফিরে যাবে তখন আর যেতে দিচ্ছে না। ফলে কি হচ্ছে, ভেতরের যে বায়ুমণ্ডল উষ্ণতাটা তৎক্ষণাৎ বায়ুমণ্ডল উত্তপ্ত করে রাখে,
উত্তপ্তটা বাড়তে থাকে বা উষ্ণতা বাড়তে থাকে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিন হাউস প্রভাব ভূপৃষ্ঠে ঘিরে থাকা এই যে গ্যাসগুলো, মানে যেই সমস্ত গ্যাসগুলি এদেরকে একটা স্তরের মতন অবস্থান করলো গ্রিন হাউস, তাদেরকে কি বলে না গ্রিন হাউস গ্যাস বলে। এবার গ্রিন হাউস গ্যাস যদি কে কে দেখতে যায় তাহলে মিথেন হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, জলীয় বাষ্প হয়ে যাবে, ওজোন হয়ে যাবে, ক্লোরোফ্লো কার্বন হয়ে যাবে বা সিএফসি হয়ে যাবে। এবারে যদি বলে বিভিন্ন জৈব, এবার বলে যে জৈব আর কোনটা অজৈব, তাহলে জৈব যদি গ্রিন হাউস গ্যাসের নাম জিজ্ঞেস করে তখন আমাদের দেখতে হবে মিথেন CH4, এবং অজৈবর মধ্যে আমরা পেয়ে যাব কার্বন ডাইঅক্সাইড H2O জলীয় বাষ্প এবং ওজোন বা অক্সিজেন 3টে পরমাণু বা ওজোন গ্যাস। জৈবের মধ্যে মিথেন পাবো এবং অজৈবের মধ্যে এগুলো পাবো। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যারা একটা পৃথিবীর বায়ুমণ্ডলের উপর একটা স্তর অবস্থান করে যা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোককে প্রবেশ করতে দেয়, কিন্তু প্রতিফলিত হয়ে যখন দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যটা যাবে তখন ওটাকে বেরোতে দেয় না। ফলে ওই সূর্যালোকটা ট্র্যাপ হয়ে গেলো এই বায়ুমণ্ডলের, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতাটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটার কিছু প্রভাব আছে এবং এটার খারাপ প্রভাব নেই, এটা ভালো প্রভাব আছে এবং এটার খারাপও প্রভাব আছে, এটা দেখে নিই। যদি ভালো প্রভাব দেখি তাহলে সুপ্রভাবের মধ্যে দেখতে পাচ্ছি এই যদি এই গ্রিন হাউস গ্যাসের যদি লেয়ারটা না থাকতো তাহলে যদি মহাশূন্য থেকে সূর্য থেকে যতটা আলো আসতো বা উষ্ণতা আসতো ততটাই ফিরে চলে যেত, ফলে ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পেত না। যদি ভূপৃষ্ঠের উষ্ণতাটা বৃদ্ধি পেত না তখন ভূপৃষ্ঠের উষ্ণতাটা মাইনাসে চলে যেত, ফলে সেখানে কোনো জীব জন্মাতেই পারতো না বা জীবকুল কোনো সৃষ্টি হতো না। এবং গ্রিন হাউস গ্যাসগুলি আছে বলে পৃথিবী যে বায়ুমণ্ডলে সেটার উষ্ণতাটা একটা ধরে আছে বা উষ্ণতা আছে, সেটার গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, সেটা আছে শুধুমাত্র গ্রিন হাউস গ্যাসগুলির জন্যে। যদি না থাকতো তাহলে যতটা আলো আসতো ততটাই ফিরে চলে যেত, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেত না, ফলে মাইনাসে থাকতো, ফলে কোনো জীব সৃষ্টি হতেই পারতো না। সেটা হচ্ছে আমাদের সুপ্রভাব। এবং এবার যদি দেখি কুপ্রভাবগুলো কি, এই কুপ্রভাবটা সেমভাবে এই যে ধরে রেখেছে একটা নির্দিষ্ট পরিমাণে ধরে রাখা ভালো। এবার গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত এই লেয়ারটা মোটা হতে থাকবে, ফলে আরও বেশি পরিমাণ সূর্যালোককে ধরে রাখতে পারবে, ফলে এই যে উষ্ণতাটা হয়তো কেটে গেছিলো একটু, এবার বলছি। এবার যে সুপ্রভাবটা বললাম, এবার কুপ্রভাবটা হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে এটা লেয়ার সৃষ্টি করছে এবং যত এটার ঘনত্বটা বৃদ্ধি পাবে তত এটা বেশি বাধা দিবে, ফলে উষ্ণতা তত বৃদ্ধি পাবে। এবার উষ্ণতা বৃদ্ধি পেতে 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 বিভিন্ন যে প্রভাব দেখা দিচ্ছে, মেরু অঞ্চলের যে বরফ আছে সেটার গলন সৃষ্টি হবে এবং মেরু অঞ্চলের বরফগুলো গলে 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 সমুদ্রের জলে মিশবে, ফলে সমুদ্রে যে জলতল আছে সেটার বৃদ্ধি হবে বা উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে উপকূলবর্তী যেগুলো অঞ্চল আছে বা উপদ্বীপগুলো আছে ছোটো ছোটো, সেগুলো জলের তলায় তলিয়ে যাবে। যেমন সুন্দরবন আছে সেখানের কিছু কিছু দ্বীপ, সেগুলো এইরকমভাবে জলের তলায় তলিয়ে গেছে। এবং বিভিন্ন তো প্রভাব দেখতে পাবো, পতঙ্গ পাখিদের এইভাবে বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন প্রভাব দেখা যায় এবং সমুদ্রের জলেরও উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল আছে বা উপদ্বীপগুলো আছে সেগুলো জলের তলায় তলিয়ে যাবে। এবার এখান থেকে এবার কমানোর উপায় যদি দেখি তাহলে কমানোর উপায় কি, এই গ্রিন হাউস গ্যাসগুলো যেভাবে সৃষ্টি হচ্ছে সেই উৎসগুলোকে কমাতে হবে। যেমন দেখতে গেলে এই যে মেন করে CFC ক্লোরোফ্লো কার্বন, এটা কোথা থেকে উৎপন্ন হয়, ফ্রিজ রেফ্রিজারেটর এগুলো থেকে, তাহলে এগুলো বডি স্প্রে এগুলোকে একটু কম ব্যবহার করতে হবে এবং যখন দরকার হবে না তখন রেফ্রিজারেটর AC এগুলো ব্যবহার করা যাবে না বা বন্ধ করে রাখতে হবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমাদের যে কার্বন মনোক্সাইড আছে বা কার্বন ডাইঅক্সাইড কমাতে গেলে বিভিন্ন যে জীবাশ্ম জ্বালানি আছে, কার্বন মনোক্সাইড নয় কার্বন ডাইঅক্সাইড, এই যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আছে সেইগুলোকে কম দহন করতে হবে, মানে কয়লা পেট্রোলিয়াম এগুলোর কম দহন করতে হবে, ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে এবং শিল্প যে কারখানায় যে দূষিত গ্যাসটা নির্গত হয় সেটাকে নির্গমনটা কম করতে হবে বা একটা নিয়ন্ত্রিত উপায় করতে হবে, ফলে গ্রিন হাউস গ্যাসগুলো যে আছে সেটার পরিমাণ কমবে বায়ুতে, ফলে উষ্ণতাটা নিয়ন্ত্রণে রাখা যাবে। এবারে এই উপায়ের মাধ্যমে আরেকটা ভাগ এটার আছে যেটা দৈনন্দিন জীবনে আমরা কী করতে পারি। এবার দৈনন্দিন জীবনের মধ্যে প্রথম আমরা করতে পারি নিজস্ব যে যানবাহন আছে মানে ব্যক্তিগত যে ট্রান্সপোর্টগুলো আছে সেটা ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি।
যার ফলে একই জ্বালানির দহনে বেশি জন একটা গন্তব্যে পৌঁছাতে পারবে। একটা বাস বা ট্রেন আমরা ব্যবহার করতে পারি, তাহলে বাস বা ট্রেন যদি আমরা ব্যবহার করি তাহলে জ্বালানির দহন সেম হবে, কিন্তু আমরা একই সময়ে অনেকজন একটা জায়গায় পৌঁছে যেতে পারি। তাই জন্য ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে। বাকি তো এমনি কাছে যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করা যাবে না, ইত্যাদি ছোটো ছোটো বিষয়গুলো আমরা দেখতে পারি। এবং কার্বন ডাই অক্সাইড কম করার জন্য বেশি করে আমরা বৃক্ষ রোপণ করতে পারি, এবং শুধু রোপণ করলেই হবে না, সেটা সংরক্ষণ করতে পারি। ফলে যদি করতে হবে, এবারে বৃক্ষ যখন রোপণ করব তখন সেটা কি করবে, কার্বন ডাই অক্সাইডকে শোষণ করবে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম করবে, যার ফলে একটা সামান্য বা কম পরিমাণে হলেও একটা গ্রিন হাউস প্রভাব কম করা সম্ভব হয়ে থাকবে। এবং লাস্ট যে প্রভাবটা দেখব, এবার আমরা লাস্ট যেটা দেখব, প্রভাব এবং ক্ষমতার মধ্যে যে পার্থক্যটা। প্রভাব এবং ক্ষমতার মধ্যে যে পার্থক্যটা প্রথমে আমরা দেখে নিই যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি আছে সেটা যদি পাই চিত্রের মাধ্যমে আমরা দেখতে চাই বা একটা সার্কেলের মাধ্যমে দেখতে চাই, তাহলে কার্বন ডাই অক্সাইডই সবথেকে বেশি পরিমাণে অবস্থান করে, সেটা হচ্ছে 49%। এটা শুধু গ্রিন হাউস গ্যাস, মানে এগুলো সবগুলোই গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইড 49% অবস্থান করে। কিন্তু যদি বলি বায়ুমণ্ডলের মধ্যে, তখন সেটা কত হয়ে যাচ্ছে, 0.33% সামথিং হচ্ছে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড বায়ুর মধ্যে। কিন্তু যদি বলি পুরো যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সবগুলোকে ধরে যদি কার্বন ডাই অক্সাইডকে দেখি, সেটাই হয়ে যাচ্ছে আমাদের 49%। বাকি 6% আমরা দেখতে পাচ্ছি কি নাইট্রাস অক্সাইড, মিথেন দেখতে পাচ্ছি 18%, জলীয় বাষ্প এবং অন্যান্য উপাদান দেখতে পাচ্ছি, এইগুলো অন্যান্য উপাদান হচ্ছে 13%, এবং ক্লোরোফ্লুরোকার্বন যেটার একটা প্রধান ভূমিকা বা ক্ষমতা আছে সেটা দেখতে পাচ্ছি 14%। এবারে একটা বিষয় আছে, কোনটার প্রভাব বেশি কোনটার ক্ষমতা বেশি, এটা ভালো করে আমাদের বুঝতে হবে। প্রথমে আমরা যদি 1 মোল কার্বন ডাই অক্সাইড নিই, এবার 1 মোল কার্বন ডাই অক্সাইড নিলাম, এবার এই 1 মোল কার্বন ডাই অক্সাইড তো বিশ্ব উষ্ণায়ন করবে, যতটা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করার করলো, একটা নির্দিষ্ট এটাকে প্রমাণ ধরলাম। এবারে এ যতটা উত্তপ্ত করলো সেটাকে একটা ধরলাম ধ্রুবক, একটা ধরলাম যে কোনো। এবারে সেই জায়গায় যদি দাঁড়িয়ে যদি আমরা 1 মোল মিথেন নিই, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড যতটা উত্তপ্ত করেছিল 1 মোল মিথেন তার 21 গুণ উত্তপ্ত করবে। এবার সেম প্রসেস যদি আমরা N2O-কে নিই, তাহলে একটা কার্বন ডাই অক্সাইডের অণু যতটা উত্তপ্ত করেছিল 1 মোল N2O তার 230 গুণ বেশি উত্তপ্ত করবে। সেম প্রসেসে যদি আমরা দেখে নিই ক্লোরোফ্লোরোকার্বনের ক্ষেত্রে, তাহলে এটা সবথেকে বেশি প্রভাব থাকে, এটার কি থাকে, এটার সবথেকে বেশি ক্ষমতা থাকে। তার জন্যে যদি আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড নিই, সেটা যতটা উত্তপ্ত করবে 1 মোল ক্লোরোফ্লোরোকার্বন সেটার থেকে 11,000 গুণ বা 12,000 গুণ বেশি উত্তপ্ত করবে। এবারে আমরা চলে আসি মেন বিষয়, প্রভাব ভার্সেস ক্ষমতা। যদি আমরা দেখি কার ক্ষমতা বেশি, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ক্লোরোফ্লোরোকার্বনটা আছে সেটার ক্ষমতা বেশি, কারণ 1 মোল কার্বন ডাই অক্সাইড যতটা উত্তপ্ত করতে পারছে তার থেকে একটা মোল ক্লোরোফ্লোরোকার্বন 11,000 গুণ বা 12,000 গুণ বেশি উত্তপ্ত করতে পারছে। তার জন্য ক্লোরোফ্লোরোকার্বনের ক্ষমতা বেশি। কোন গ্রিন হাউস গ্যাসের ক্ষমতা বেশি? ক্লোরোফ্লোরোকার্বন। এবারে চলে আসছি প্রভাবের বিষয়। প্রভাবের মানে হচ্ছে যে যার যতগুলো আছে সেগুলো নিয়ে কে কতটা উত্তপ্ত করতে পারে, মানে কি যার যতগুলো আছে প্রভাব, যার যতগুলো আছে, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড যতটা উত্তপ্ত করলো। এবারে এই যে 49% কার্বন ডাই অক্সাইড আছে, এই 49% কার্বন ডাই অক্সাইড এবারে যতটা উত্তপ্ত করলো ভূপৃষ্ঠকে, এবারে এই যে কত ক্লোরোফ্লোরোকার্বন কত পার্সেন্ট আছে? 14%। এবারে এই যে 14% ক্লোরোফ্লোরোকার্বন যতটা উত্তপ্ত করবে তার থেকে একদম বেশি বুঝতে পারছি, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে, সে 49% আছে এবং শুধুমাত্র 14% আছে। তাই জন্যে কার্বন ডাই অক্সাইড বেশি উত্তপ্ত করবে। তাই জন্য যদি বলে প্রভাব কার বেশি, তাই জন্য প্রভাব বেশি হবে কার্বন ডাই অক্সাইডের।
এখান থেকে বুঝতে পারলাম যদি বলে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার প্রভাব সব থেকে বেশি, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড। কেন বেশি? কারণ কার্বন ডাইঅক্সাইড বায়ুতে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, তাই জন্যে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব বেশি। কিন্তু ক্ষমতার বিষয়ে যদি চলে আসি, ক্ষমতাটা হয় একাই একাই কত দম। তাহলে একাই একাই যদি দম দেখতে যাই, তখন এক মোল কার্বন ডাইঅক্সাইড যতটা উত্তপ্ত করবে তার থেকে 10,000 গুণ বা 11,000 গুণ বা 12,000 গুণ বেশি উত্তপ্ত করতে পারছে ক্লোরোফ্লোরোকার্বন। সেই জন্যে ক্ষমতার দিক থেকে ক্লোরোফ্লোরোকার্বন 1 নম্বরে, সেটা দেখতে পেলাম। হয়ে গেল বিষয়টা। তাহলে প্রভাবের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, কারণ তার পরিমাণ বেশি, এবং ক্ষমতার ক্ষেত্রে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এই ভৌত বিজ্ঞান এবং পরিবেশের এই পার্টটার মধ্যে যতগুলো ছিল একের এক, তার মধ্যে কী ছিল, একের মধ্যে ছিল বায়ুমণ্ডলের গঠন, তারপরে 1-2 ওজোন স্তর, এবং 1-3 গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। প্রতিটা পার্ট আমি বুঝিয়ে দিয়েছি। ভিডিওর লেন্থ 1 ঘন্টার কাছাকাছি চলে গেছে। তাহলে এটা কমপ্লিট হয়েছে। নেক্সট ভিডিওতে এই পার্টটা শক্তি যথাযথ ব্যবহার এটা দেখে নেব। তাহলে লাস্ট ভিডিওটা এন্ড করছি, কিছুগুলো ইনফরমেশান দিয়ে দিই। তাহলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আমাদের যে বিভিন্ন চ্যানেল বা গ্রুপ আছে সেগুলো জয়েন করে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ভিডিওতেও আমি কিউআর কোডগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ কিউআর কোড মানে ভিডিওতে যদি লিঙ্কগুলো দেখাতাম তাহলে সেখান থেকে ওপেন হতো না, এবং যদি লিঙ্ক থেকে ওপেন করার হয় ডেসক্রিপশন বক্সে আছে, চ্যানেলের ডেসক্রিপশানে আছে। আমি যেহেতু একটু দেখিয়ে দিচ্ছি কিউআর কোডগুলো। তাহলে প্রথমেই যদি হোয়াটসঅ্যাপ জয়েন করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য মিশন মাধ্যমিক এটা জয়েন করতে পারো। এটা হচ্ছে মিশন মাধ্যমিকের সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে মিশন মাধ্যমিকের ফার্স্ট গ্রুপ। এটা ফুল হয়ে গেছে, মানে 1025 জনের কাছাকাছি আছে। এবার কোনো সময় তো 1-2 জন বেরোবেই, তো সেই সময় যদি জয়েন করো, যদি কম থাকে তাহলে এটা জয়েন করতে পারো, অথবা জয়েন করতে পারো এই 2 নাম্বার গ্রুপে। এবং কেউ কিন্তু দুটো গ্রুপে জয়েন করার কোনো দরকার নেই, লাভ কি, একই তো জিনিস। এবারে যদি কেউ মাধ্যমিক 2027-এর থাকো, তাহলে মাধ্যমিক 2027-এর জন্য এই কিউআর কোডটা স্ক্যান করে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য। এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল সবার জন্য সেম, হোয়াটসঅ্যাপ চ্যানেলের জন্য এই স্ক্যান করে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের জন্য এটা জয়েন করতে পারো। বিভিন্ন সোর্স আছে। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, কেমন লাগলো জানাবে।